তো বন্ধুরা আজকে আমি তোমাদের বোঝাবো ইকোনমিক জিওগ্রাফি ব্যাপারে টপিক অগাস্ট লসের থিওরি। ঠিক আছে, যেটা তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে, তো আমি আজকে নিয়ে চলে এসেছি এবং তোমাদের খুবই সহজ ভাষায় বুঝিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো ইয়ার ভিডিওটা শুরু করি। তো অগাস্ট লসের থিওরি জানার আগে আমাদের জানতে হবে যে অগাস্ট লস কে ছিলেন, অর্থাৎ একটু ভূমিকা বা ইন্ট্রোডাকশন আমাদের জেনে নিতে হবে থিওরিটা। তো অগাস্ট লস কোথাকার অর্থনীতিবিদ ছিলেন? জার্মানের। ঠিক আছে, তাকে জার্মান অর্থনীতিবিদ বলা হতো এবং তিনি 1940 সালে তার লেখা একটা বইতে, সে বইটার নাম আমি এখানে লিখে দিচ্ছি, এটা কিন্তু একটা জার্মান ভাষায় রয়েছে বইটার নাম 1940। এটা জার্মান ভাষায় রয়েছে, এটা উচ্চারণ করাটা একটু টাফ হতে পারে, তাই তোমরা একটু হালকা পাতলা করে দেখে রাখবে। তো এই যে হলো বইটার নাম, এই বইতে তার যে তত্ত্বটা সেটা প্রকাশ করেন। সে বইটার নাম কি, একটু আমি যদি উচ্চারণ করার চেষ্টা করি জার্মান ভাষা কি, ডাইড রাউমিলচে অর্ডানাং ডার উইথ ক্র্যাফট। ঠিক আছে, তো এই বইটি তিনি লেখেন এবং এই বইয়ের মধ্যে সেই একটা থিওরি প্রকাশ করেন। সেই থিওরিটার ব্যাপারে আজকে আমরা পড়বো। তো এই থিওরিটি যখন তিনি প্রকাশ করেন সেটা কত সালে? 1940 সালে। তারপর এই 1954 সাল অব্দি এই থিওরিটার ব্যাপারে কেউ জানতো না, কিন্তু কখন জানতে পারলো? যখন একজন সেই থিওরিটা অনুবাদ করলো ইংলিশে। তো 1954 সালে 1954 প্রফেসর ওগলম তিনি অনুবাদ করে সে তার এই তত্ত্বটিকে প্রকাশ করেন। কি নামে অনুবাদ করেছিলেন সেটাও আমি এখানে লিখে দিচ্ছি, দ্য ইকোনমিক্স অফ লোকেশন। এই নামে তিনি ইংরেজিতে অনুবাদ করে তার এই তত্ত্বটিকে প্রকাশ করেন এবং এই 1954 সালের পরই নানান মানুষের দৃষ্টিগোচর হয় এবং এটা একটি প্রাধান্য পায় তত্ত্ব হিসাবে। আশা করি বোঝা গেল ইন্ট্রোডাকশনটা। তো এবার আসি ল্যাসের মূল কথা, অর্থাৎ স্যালিয়েন্ট পয়েন্টস। তো অগাস্ট ল্যাসের মূল কথাগুলো কি কি, তিনি কি বলেছিলেন এই তত্ত্বের ব্যাপারে? 1 নম্বর হলো শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানে লাভ এবং চাহিদা সর্বাধিক। অর্থাৎ একটু সোজা ভাষায় যদি বলতে হয়, যেখানে মানুষের চাহিদা রয়েছে, বেশি দূরত্ব অতিক্রম করে পণ্যটাকে পৌঁছাতে হচ্ছে না, উৎপাদিত পণ্যটাকে, সেখানে কিন্তু লাভও বেশি হবে। তার ফলে কি হবে? সেখানেই একটা শিল্প গড়ে উঠবে। তো সেটাই তিনি বলেছেন। 2 নম্বর হলো শিল্পের অবস্থানকে ন্যূনতম ব্যয় কখনোই প্রভাবিত করবে না। ঠিক আছে, এটা কিন্তু ওয়েবার, অর্থাৎ আগের থিওরিটা যেটা তোমাদের বলেছিলাম ওয়েবারের থিওরি, তার কিন্তু ঠিক উল্টো কথাটা বলছে। ওখানে কিন্তু ন্যূনতম ব্যয়কে প্রাধান্য দিয়েছিল, এখানে কিন্তু ন্যূনতম ব্যয়কে প্রাধান্য দেয়নি লস। ঠিক আছে, এটা কিন্তু মাথায় তোমরা ঢুকি নাও, এখানে কিন্তু তোমরা একটা পার্থক্য পেয়ে যাবে। 3 নম্বর হলো প্রতিটি শিল্পের নিজস্ব বাজার আছে, তবে বাজারের আয়তন নির্ধারিত হয় অন্যান্য শিল্পের মধ্যে যে প্রতিযোগিতা তার মাধ্যমে। অর্থাৎ এখানে যদি একটা বাজার থাকে বা এখানে যদি একটা শিল্প তৈরি হয়, তার পাশেও কিন্তু একটা শিল্প তৈরি হচ্ছে এবং সেই শিল্প যখন তৈরি হচ্ছে তার সাথে আবার আরেকটা শিল্প তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু একটা প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ মানুষ সেখানে কিন্তু আসবে। 4 নম্বর হলে যে শিল্পের সর্বমূল্য যত কম সেই শিল্পের বাজার হলো তত বড়। তো আশা করি এই জায়গাটা তুমি বুঝে গেছো। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একটা অঞ্চল থেকে যদি একটা অঞ্চলে যদি নিয়ে যাওয়া হয় কোনো পণ্য বা উৎপাদিত দ্রব্য, তার ফলে কিন্তু সে পরিবহন যে ট্রান্সপোর্ট যে কস্ট সেটা কিন্তু লাগে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে? পণ্যের কিন্তু দামটা বেড়ে যাচ্ছে। তাই যে শিল্পের সর্বমূল্য যত কম সেই শিল্পের বাজার তত বড়। 5 নম্বর এবং লাস্ট পয়েন্ট হলো প্রতিটি শিল্পের একক বাজার প্রাথমিক পর্যায়ে বৃত্তাকার হলেও পরবর্তী পর্যায়ে কিন্তু সেটা বৃত্তাকার থাকে না। অর্থাৎ যখন অনেকগুলো বাজার একসাথে অবস্থান করে এবং গা ঘেঁষে ঘেঁষে অবস্থিত হতে থাকে এবং নতুন বাজারের সৃষ্টি হয়, তার ফলে কিন্তু সেই বাজারটা কিন্তু রূপ কিন্তু বৃত্তাকার থেকে কিন্তু অন্য আকৃতি ধারণ করে, সেটা কি? ষড়ভুজ আকৃতি। ঠিক আছে, তো সেটার ব্যাপারে আমরা জানবো ডিটেলসে, তোমাদের একদম ড্রয়িং করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আশা করি বোঝা গেল লসের তত্ত্বের মূল কথাগুলো। তো এবার আসি পরবর্তী পয়েন্ট কি, জেনারেল অ্যাজাম্পশন। তো তোমাদের এখানে পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি একটা একটা করে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। 3 নম্বর হলো জেনারেল অ্যাজাম্পশন, অর্থাৎ সাধারণ ধারণা সমূহ। লস তার মুনাফা সর্বাধিকরণ তত্ত্বে বাজার আয়তন সম্পর্কিত তত্ত্বটি বিশ্লেষণ করার সময় কিছু অনুমানের কথা বলেছেন, সেই অনুমান সমূহের ব্যাপারে আমরা জানবো। চল, 1 নম্বর, শিল্পের সর্বাধিক মুনাফার জন্য দরকার সমতল ভূপ্রকৃতি। অর্থাৎ কোথাও যদি পাহাড়ি এলাকা হয়ে থাকে বা মালভূমি এলাকা হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে শিল্প গড়ে ওঠাটা খুবই কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সেই জায়গায় যদি সমতল ভূমি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু শিল্পের যে বিস্তার সেটা কিন্তু খুবই দ্রুতগতিতে হয়। তো সেটা তার এই অনুমানের মধ্যে রেখেছেন। ঠিক আছে, 2 নম্বর হলো শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সব জায়গায় সমানভাবে পাওয়া যাবে, তাহলে কিন্তু জায়গায় জায়গায় বাজার গড়ে উঠবে। 3 নম্বর হলো জনগণের চাহিদা, রুচি এবং দক্ষতা সর্বত্র সমান হবে। অর্থাৎ এখানে লোকেদের একরকম চাহিদা, আর একটু পাশের পাড়ে আরেক ধরনের চাহিদা, আবার একটু দূরে গেলে আরেক ধরনের চাহিদা, এরকম কোনো ব্যাপার থাকলে চলবে না। অর্থাৎ তাদের রুচিবোধ, চাহিদাবোধ এবং যে দক্ষতা সেটা সব সমান হতে হবে, সেটা তিনি বলেছেন তার এই অনুমানে। 4 নম্বর হলো জনসংখ্যার বন্টন সব জায়গায় সমান হবে। অর্থাৎ এই যে জনসংখ্যা যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু একটা অ্যাভারেজ ধরতে গেলে কিন্তু সব জায়গায় সমানই হবে। ঠিক আছে, কোথাও কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যাবে না, আর কোথায় যেন হবেই না, এরকম কোনো ব্যাপার নেই। সব জায়গায় সমানভাবে বা একটু উপর নিচে থাকতে পারে, কিন্তু অ্যাভারেজ সব জায়গায় সমান হবে বলে তিনি বলেছেন। সব জায়গায় যদি জনসংখ্যা সমান না হয়, যেখানে জনসংখ্যা নেই সেখানে কিন্তু বাজার গঠন হবে না, এবং যেখানে জনসংখ্যা রয়েছে সেখানে কিন্তু ভর্তি ভর্তি বাজার তৈরি হবে, ফলে কিন্তু একটা কি বলে ঘেটে ঘর টাইপের পজিশন সৃষ্টি হয়ে যাবে বাজারের মধ্যে। 5 নম্বর হলো শিল্পটি গড়ে ওঠার জন্য সেই অঞ্চলটি কৃষিকাজ স্বনির্ভর হবে। অর্থাৎ শিল্প যদি কোনো গড়ে তুলতে হয় তাহলে কিন্তু কৃষিকাজকে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তুমি যে কোনো শিল্প তুমি তৈরি করতে যাও সেখানে কিন্তু কৃষিকাজ বর্তমান থাকতে হবে। যদি কৃষিকাজ নয় তাহলে খাবে কোথা দিয়ে? ঠিক আছে, তো সেরকমই
তারপরে কিন্তু অন্য শিল্প তৈরি হবে। তো সেটাই তিনি বলেছেন। 6 নম্বর অ্যাজাম্পশন, বাজারে উৎপাদিত দ্রব্যের চাহিদা থাকবে, অর্থাৎ যে দ্রব্যের মোট উৎপাদন মূল্য কম সেই উৎপাদিত সামগ্রী বিক্রি তত বেশি। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এই পয়েন্টের ব্যাপারে তোমাদের আগেই বুঝিয়েছি, আর রিপিট করছি না। 7 নম্বর অ্যাজাম্পশন, বাজার প্রতিযোগী ব্যবসার অনুকূল হবে, অর্থাৎ এখানে যেহেতু অনেক বাজার গঠন হবে তাই একটা প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি হবে। তো সেটাই তিনি বলেছেন। তারপর 8 নম্বর অ্যাজাম্পশন, অর্থাৎ লাস্ট অ্যাজাম্পশন হলো পরিবহন ব্যয় সব দিকে এবং সর্বত্র সমান হবে, অর্থাৎ এখানে পরিবহনের যে কস্ট যেখানেই যাও অঞ্চলটা থেকে সেখানে কিন্তু সব জায়গায় সমান হবে, সেটাই তিনি বলেছেন। তো এবার আসছি তার পরের পয়েন্ট নাম্বার 4, প্রি কন্ডিশন অফ এ স্টেবল মার্কেট। প্রি কন্ডিশন মানে কি? পূর্ব শর্ত। ঠিক আছে, একটা স্টেবল মার্কেটের জন্য পূর্ব শর্ত। 1 নম্বর, উৎপাদকের মুনাফা এবং ক্রেতার লাভের জন্য বাজারের অবস্থান অনুসারে প্রতিটি উপভোক্তা সুবিধাজনক জায়গায় অবস্থান করবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ক্রেতা রয়েছে সেই উৎপাদকের যে মুনাফা বা যে লাভের জন্য সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত করবে, যে যার ফলে সেখান থেকে তার লাভও হবে এবং মুনাফাও বাড়বে। তো তার সেই কথা তিনি বলেছেন তার এই পূর্ব শর্তে, মানে এমন জায়গায় অবস্থান করতে হবে যাতে সব দিক যাতে বজায় থাকে। ঠিক আছে, তাদের লসের দিকে না চলে যায় ব্যবসাটা। 2 নম্বর হলো বাজারের পুরনো শিল্প সংস্থানগুলো যেখানে অবস্থান করবে, একটা আদর্শ জায়গায় অবস্থান করবে, সেই জায়গায় কিন্তু যেসব নতুন শিল্প রয়েছে সেগুলো কিন্তু অবস্থান করতে পারবে না, অর্থাৎ লাভজনকভাবে অবস্থান করতে পারবে না। সেটা কিন্তু খুবই অসুবিধাজনক হয়ে পড়বে তাদের জন্য। ঠিক আছে, নতুন শিল্প সংস্থাদের জন্য। আশা করি বোঝা গেল। 3 নম্বর হলো উৎপাদনের কাছে যে কোনো শিল্প সংস্থা অংশ নিতে পারবে, লাভ কিন্তু সেরকম ভাবে হবে না। হ্যাঁ, লাভ কখন হবে? যখন নতুন সংস্থাটি নানানভাবে নানান অফারের সৃষ্টি করবে বা কিছু কম দামে যেসব অন্য শিল্পরা যা করছে তার থেকেও কম দামে বেশি পরিমাণ জিনিস দেওয়ার চেষ্টা করবে। নানান ধরনের যেসব অফার আমরা জেনে থাকি এখন মার্কেটে যেসব চলছে, যে এরকম ভালোভাবে দিতে পারবে, বিক্রি করতে পারবে, তো সেই এই বাজারে টিকে থাকতে পারবে, সেটাই বলেছে। নাহলে নতুন সংস্থা সব ফুটে যাবে। 4 নম্বর হলো কোনো অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক উৎপাদন সংস্থা থাকা সত্ত্বেও যেসব নতুন বা পুরনো যারা রয়েছে তাদের কিন্তু নিজস্ব একটা বাজারের এলাকা থাকবে, অর্থাৎ বিক্রয় এলাকা থাকবে। অর্থাৎ এরকম না যে এখানে যে শিল্পটা রয়েছে সে তো বিক্রি করছে, তার সাথে একটা বাইরের শিল্প এসেও বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার না। সেখানে কিন্তু আলাদা আলাদা ভাগে ভাগে প্রত্যেকের আলাদা চিহ্নিত জায়গা থাকবে এবং সেখানে তারা তাদের বাজার স্থাপন করবে। তো চলো এবার জেনে নিই তার পরের পয়েন্ট। হয়ে গেল এটা 5 নম্বর, ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড গ্রোথ অফ মার্কেট এরিয়া, অর্থাৎ লসের তত্ত্ব অনুসারে অর্থনৈতিক স্থিতাবস্থা ও বাজারের উদ্ভব। তো এখানে তিনি 3টে অবস্থার কথা বলেছেন, তো সেটার ব্যাপারে আমরা জানবো। তো চলো, তো তোমাদের একদম একে একে বুঝিয়ে দিচ্ছি ড্রয়িং করে। তো এখানে আছি ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, তো এ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি? তিনি কি নাম দিয়েছেন ফার্স্ট কন্ডিশনের? স্থানগত চাহিদা শঙ্কুর উদ্ভব। আমি এখানে লিখে দিচ্ছি বাংলায়, এটা হলো ফার্স্ট কন্ডিশন লসের মতে। তো প্রথম অবস্থায় তিনি বলেছেন একটি উৎপাদন কেন্দ্র থেকে কোনো দ্রব্য বা সামগ্রী ছাড়া হবে এবং সেটি একটি নির্দিষ্ট অঞ্চল অবধি যাবে এবং যাওয়ার পর তার কিন্তু পরিবহন খরচ বাড়বে। অর্থাৎ এখানে তিনি বলেছেন যে উৎপাদন কেন্দ্র থেকে বিক্রয় কেন্দ্র অবধি যেতে দূরত্ব যত বাড়বে পরিবহন ব্যয় কিন্তু ততই বাড়বে এবং ওই সামগ্রীর কিন্তু চাহিদা কমবে। কারণ যদি জিনিসের যদি দাম বেড়ে যায় তখন কিন্তু সেই মানুষের মধ্যে কেনার কোনো উৎসাহ থাকবে না। ঠিক আছে, তো সেটাই তিনি বলছেন। এখানে তোমাদের একটু ড্রয়িং করে একে বুঝিয়ে দিলে তোমরা বুঝে যাবে। তো ধরে নিই এখানে একটা বাজার রয়েছে পি এবং এটা একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে রয়েছে, অর্থাৎ যেখানে মানে দূরত্ব অনুযায়ী সব জায়গায় মানে সমান, সেখানে কিন্তু লোকের চাহিদাও রয়েছে কেনা। এর থেকে বেরিয়ে গেলে কিন্তু লোকেরা চাহিদা থাকছে না, অর্থাৎ পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে, অর্থাৎ পণ্যের দামও বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু লোকের কেনার কোনো উৎসাহ থাকছে না। তো সেটাই বলা হচ্ছে। তো এটা হলো তার বিক্রয় এলাকা। তো এখানে কি হবে? যত দূরত্ব বাড়বে তত কিন্তু চাহিদা কমে যাবে বললাম। তার ফলে কি হবে? চাহিদা রেখা রয়েছে সেটা কিন্তু মাটির সাথে মিশে যাবে। তো তোমাদের এখানে যেটা আসল জিনিস সেটা কি? এখানে একটা লস একটা লম্ব হিসাবে একটা ধরে নিতে বলেছে এবং এখান থেকে যত দূরত্ব বাড়বে তত কিন্তু চাহিদা কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, কিন্তু এত অবধি স্টপ অবধি গিয়ে কিন্তু চাহিদা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আর চাহিদা দেখতে পাওয়া যাবে না। তো এই জায়গাটাকে আমরা কি বলবো? ডিস্টেন্স বা কস্ট। ঠিক আছে, অর্থাৎ দূরত্ব বাড়লে পরিবহন ব্যয় বাড়বে। ঠিক আছে, দূরত্ব বাড়ছে পরিবহন ব্যয়ও বাড়ছে। আর এটা কি? চাহিদা। ঠিক আছে, এটা হলো চাহিদা রেখা। চাহিদা রেখা মাটিতে মিশে যাচ্ছে ভূমির সাথে। তো সেটাই তিনি বলেছেন তার এই প্রথম অবস্থায়। এবং এখানে তিনি আরেকটা জিনিস ক্লিয়ার কি করেছেন যে এটি বৃত্তাকারে হবে বাজারটা। তো আজকে এই ফার্স্ট কন্ডিশন অবধি পড়িয়ে ভিডিওটা শেষ করছি। এরপরে এখনো দুটো কন্ডিশন আছে, তারপরে কিছু পয়েন্ট আছে, তারপর আমাদের লসের যে ক্রিটিসিজম সেটাও রয়েছে তত্ত্বের।
তো সেগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ বিস্তারিত পরের ভিডিওতে জানবো, অর্থাৎ পার্ট 2-তে। এটা গেল পার্ট 1, কারণ দুটোতে ভাগ করে দিলাম ভিডিও যাতে তোমাদের সুবিধা হয়, কারণ একটা ভিডিওর মধ্যে যদি সব দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো পরবর্তী ভিডিও আসছে, আর যদি তুমি লেটে ভিডিওটা দেখে থাকো তাহলে অলরেডি চলে এসছে, তাহলে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, পার্ট 2 এই ভিডিওটারই পরের পার্ট। আর যদি তুমি ওয়েবারের থিওরি ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওতে ক্লিক করো, ভনতুরিন থিওরি দেখতে চাইলে এখানে ক্লিক করো, আর যদি পুরো ইকোনমিক জিওগ্রাফি প্লেলিস্টটা দেখতে চাও তাহলে এখানে ক্লিক করো। চলো বন্ধুরা, বাই।